চিকুনগুনিয়ায় আক্রান্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি। রামপালে আপত্তি প্রত্যাহার করলেও সুন্দরবনের আশপাশে আর কোনো অবকাঠামো দেখতে চায় না ইউনেস্কো, সংবাদ ব্রিফিংয়ে জ্বালানি উপদেষ্টা। এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। মৌলভীবাজারে বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত সরকারি সহায়তা না পৌঁছানোর অভিযোগ। এবং 7 দিনের রিমান্ডে গুলশান হোলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজ। শুনছিলেন ইউসিবি সংবাদ শিরোনাম। দেশের বৃহত্তম স্যাটেলাইট টাউনের দৃঢ়তায় আনোয়ার ইস্পাত। এবার বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য রোডম্যাপের চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। সংলাপ শুরু হবে 31 জুলাই থেকে। নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব জানিয়েছেন, শুরুতে সুশীল সমাজ এবং আগস্ট থেকে রাজনৈতিক দলের সাথে সংলাপ অনুষ্ঠিত হবে। আগামী এক সপ্তাহের মধ্যে সংলাপের আলোচ্য বিষয় চূড়ান্ত হবে বলেও জানান তিনি। একরামুল হক সাইমি রিপোর্টে। শপথ নেয়ার পরপরই আগামী সংসদ নির্বাচনের জন্য কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে তোড়জোড় শুরু করে দেয় বর্তমান নির্বাচন কমিশন। 23 মে ইসি সচিবালয়ের করা খসড়া রোডম্যাপ সাংবাদিকদের কাছে তুলে ধরেছিলেন প্রধান নির্বাচন কমিশনার। গোটা কর্মপরিকল্পনাকে 7টি বিষয়ের মধ্যে তুলে ধরা হয়। জুলাই 2017 থেকে শুরু করে ফেব্রুয়ারি 2008-এর মধ্যে এই কর্মকাণ্ডগুলো আমরা সম্পন্ন করব। দীর্ঘ যাচাই বাছাইয়ের পর রোববার কমিশন সভায় কোনো রকম রদবদল ছাড়াই রোডম্যাপ অনুমোদন হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে একটি কর্মপরিকল্পনা আজকে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন নির্বাচন কমিশন। 7 ধরনের কাজকে এই কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছে। সীমানা নির্ধারণের বিষয়ে কর্মপরিকল্পনা আছে সুনির্দিষ্ট। এছাড়া আছে ভোটার তালিকা হালনাগাদ করার কর্মসূচি আছে কেন্দ্র নির্বাচনের। তিনি জানান, জুলাইয়ে সুশীল সমাজকে দিয়েই সংসদ নির্বাচন নিয়ে ইসির সংলাপ শুরু হচ্ছে। পরবর্তী 3 মাসের মধ্যে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে সংলাপ শেষ করবে নির্বাচন কমিশন। আমরা 31 তারিখ 3টা এই সুশীল সমাজের প্রতিনিধিদের মাধ্যমে আমরা এই সংলাপটা শুরু করতে যাচ্ছি। রাজনৈতিক দল থেকে এটা হলো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মেনলি। ইসির কর্মপরিকল্পনায় কমপক্ষে 7টি আইনের সংশোধনের উদ্যোগ রয়েছে। এছাড়া কর্মপরিকল্পনায় রয়েছে নির্বাচনী উপকরণকে আরও আধুনিক ও ডিজিটাল করার। কর্মপরিকল্পনা বাস্তবায়নে 4 কমিশনারকে প্রধান করে আলাদা 4টি কমিটি করা হয়েছে। কোনো ইভেন্টে একবারে ডিটেলস কর্মপরিকল্পনাই নেই। কোনো বিষয়ে সংলাপের বিষয়ে বলেন, তারপরে সীমানা নির্ধারণের ক্ষেত্রে বলেন, ভোটার তালিকার কথা বলেন, একবারে খুঁটিনাটি বিষয়গুলো আমরা কর্মপরিকল্পনায় নিয়ে আসা হয়নি। কোন কাজটা কতদিনের মধ্যে করা হবে সেটা আনা হয়েছে। এখন যে যারা কাজ করবেন তারা এই ডিটেলস প্ল্যান করবেন। তবে সংলাপের পরই ঠিক হবে আগামী নির্বাচনকে ঘিরে আইন কিংবা নির্বাচনী প্রক্রিয়ায় কি ধরনের সংযোজন বা সংশোধন হচ্ছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। চিকুনগুনিয়ায় আক্রান্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল দেন। একই সাথে ময়লা আবর্জনা পরিষ্কার সহ চিকুনগুনিয়ার বাহক মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ কেন দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। হুমায়ুন চিস্তি রিপোর্ট। রাজধানী সহ সারা দেশে বেড়ে চলেছে চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব। চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে গত মঙ্গলবার রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল দেয় হাইকোর্ট। স্বাস্থ্য সচিব, এলজিআরডি সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা সহ বিবাদীদের 3 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এখনো দেখা যাচ্ছে শতকরা 10 জন মানুষ চিকুনগুনিয়া রোগে আক্রান্ত সারা দেশে। সেই কারণে আমরা কোর্টকে বলছি, মাইলর্ড, যদি আপনারা একটা অর্ডার না দেন তাহলে কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে না। সেই মর্মে শুনানির পরে কোর্টে প্রথমে বলছেন এই পর্যন্ত যারা চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হয়েছে সারা দেশে তাদেরকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না। আদালতের দেয়া রুলে যথাযথ ওষুধ ছিটানোর মাধ্যমে
এডিস ও অন্যান্য মশা ধ্বংস করতে বিবাদীদের তাৎক্ষণিক পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্দেশ প্রদান করেছেন যে প্রতি এলাকায় জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, তাহলেই আমাদের এই চিকুনগুনিয়া রোগ থেকে জনসাধারণ মুক্তি পাবে। এই 3 সপ্তাহের ভিতরে সন্তোষজনক জবাব না দিলে পরবর্তীতে মহামান্য আদালত ডাইরেকশন দেবেন এবং পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এদিকে চিকিৎসকরা বলছেন জমে থাকা পরিষ্কার পানিতে জন্ম নেয়া এডিস মশার মাধ্যমেই এ রোগ ছড়ায়, তাই আশপাশে পানি জমতে না দেওয়ার পাশাপাশি আবর্জনা পরিষ্কারের পরামর্শ দিয়েছেন তারা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ 3 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এই বিষয়ে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। একই সাথে প্যানেল মেয়র আসাদুর রহমান কিনোরের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালনেও স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত। এর ফলে মেয়র হিসেবে মান্নানের দায়িত্ব পালনে আইনগতভাবে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। উচ্চ আদালতের আদেশে দায়িত্ব ফিরে পাওয়ার 19 দিনের মাথায় শনিবার মেয়র এম এ মান্নানকে 3য় দফায় বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মেয়র বরখাস্ত করেছে, সেই বরখাস্ত আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং প্যানেল মেয়রকে নিয়োগ দেওয়াটা কেন অবৈধ ঘোষণা করা হবে না? কোর্ট সেটাই রুল দেওয়ার পর রুলের পরে রুল শুনানির সাপেক্ষে বরখাস্ত আদেশ স্থগিত করেছেন এবং প্যানেল মেয়র নিয়োগটাও স্থগিত করেছেন। পাশাপাশি সরকারকে নির্দেশ দিয়েছে সেই জন্য মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে কোনো বাধা সৃষ্টি না করে। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আপত্তি প্রত্যাহার করলেও ইউনেস্কো বলেছে সুন্দরবনের আশপাশে আর কোনো অবকাঠামো তৈরি করা যাবে না। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 41তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। তিনি আরও জানান, আগামী বছরের শেষ দিকে ইউনেস্কোর কাছে রামপাল প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে। তার মতে ইউনেস্কোর এই অবস্থানের পর রামপাল নিয়ে বিতর্ক আপাতত শেষ হওয়া উচিত। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। গত বছরের মার্চে বাংলাদেশ ঘুরে গিয়ে সেপ্টেম্বরে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আপত্তি তুলেছিল জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো। 10 মাস পর পোল্যান্ডের ক্রাকাও শহরে সংস্থাটির বিশ্ব ঐতিহ্য কমিটির 41তম অধিবেশনে সুন্দরবনের সীমানা থেকে 14 কিলোমিটার আর বিশ্ব ঐতিহ্যের অংশ থেকে 67 কিলোমিটার দূরে রামপালে বিদ্যুৎ কেন্দ্র তৈরির পক্ষে নতুন করে যুক্তি তুলে ধরে 21 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে রিলিজ করা হয়েছে প্রেস রিলিজ, এটাই সঠিক যে আমরা বড় ইনফ্রাস্ট্রাকচার কিছু করতে গেলে ভবিষ্যতে যেমন ওরায়নকে আমরা বলছি করব না, রামপাল 2 করব না। বাংলাদেশের পক্ষে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির 41তম অধিবেশনে প্রতিবেদন তুলে ধরে তুরস্ক আর সমর্থন দেয় 12টি দেশ। তবে এজন্য আগামী 1.5 বছরের মধ্যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কৌশলগত প্রভাব নিয়ে বাংলাদেশকে একটি প্রতিবেদন তৈরি করে জমা দিতে হবে ইউনেস্কোর 43তম অধিবেশনে। জ্বালানি উপদেষ্টা জানান, ইউনেস্কোর সুপারিশ মেনে রামপালে দ্বিতীয় প্রকল্প সহ আশপাশের এলাকায় আর কোনো প্রকল্পের অনুমতি দেওয়া হবে না, বরং সুন্দরবনের আশপাশের এলাকায় শিল্প কারখানা নির্মাণের জন্য নীতিমালা তৈরি করা হবে। এই ড্রেজিং দ্বারা আমাদের এই যেখানে এই হেরিটেজ এরিয়াতে কোনো রকম যেন ক্ষতি না হয় এবং সেইভাবে যেন ড্রেজিং করো, এগুলো আমরাও চাই। এবং তারা বলেছে যে ঠিক আছে, তোমরা তাহলে আমাদেরকে একটা রিপোর্ট দাও। তা আমরা রাজি হয়েছি যে এই আগামী বছরের শেষে একটা রিপোর্ট তৈরি করব আমরা, অগ্রগতি রিপোর্ট। কারণ আমাদের দেশীয় পর্যায়ে তো আলোচনা হয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন আমরা যে এটাকে অবস্থানকে এস্টাবলিশ করতে পেরেছি, তখন এটা নিয়ে আর কোনো আলোচনা হওয়া আমি মনে করি যুক্তিসঙ্গত নয়। রামপাল হবে কি হবে না এই যুক্তির আমি মনে করি এটা অবসান হওয়া উচিত। সংবাদ সম্মেলনে জানানো হয়, সবকিছু ঠিকঠাক থাকলে কয়লাভিত্তিক 1320 মেগাওয়াট প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে 2019 সালের জুনে। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। তবে দুপুরের পর থেকে জামালপুরে যমুনা নদীর কোনো কোনো পয়েন্টে 2-1 সেন্টিমিটার করে পানি কমতে শুরু করেছে। অপরিবর্তিত রয়েছে সিরাজগঞ্জের অবস্থা। এই 2 জেলার বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এদিকে সিলেট, বান্দরবান এবং কক্সবাজারেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পাহাড় ধসের কারণে বান্দরবানের সাথে অন্যান্য জেলার সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে জানাচ্ছেন আশফাক আহমেদ।
জামালপুরে বন্যার পানি নামতে শুরু করলেও এখনো বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যাতে প্লাবিত ৫টি উপজেলার ২০টি ইউনিয়নের শতাধিক গ্রাম। পানিবন্দী রয়েছে প্রায় ৫০,০০০ মানুষ। বন্ধ আছে ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান। সংকট রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। প্রায় ৩,০০০ লোক পানিবন্দী। তারা নৌকা ছাড়া ওটা কোনো রকমে রাস্তাঘাটে চলতে পারছে না। নিজের বাড়িতে ভাত নাই, এক চিনতে কোন রকম কত কি করি, আমি খাইতে হই না। বর্তমানে আমার সরকার থেকে কোনো এখন পর্যন্ত কোনো অনুদান সুবিধা, এখন বর্তমানে কোনো চাইল্ডের কোনো অনুদান আসে নাই। সিরাজগঞ্জে বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি। যমুনা নদী তীরবর্তী ৫টি উপজেলার প্রায় ৩০টি ইউনিয়নের কয়েকশো গ্রাম ও চরাঞ্চলের প্রায় ২,০০০ পরিবার গত ৩ সপ্তাহ ধরে পানিবন্দী রয়েছে। কৃষি অফিসের হিসেব অনুযায়ী বন্যার পানিতে তলিয়ে গেছে ২৭০০ হেক্টর জমির পাট ও ১৪০ হেক্টর জমির আউশ ধান। পানি নেমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কক্সবাজার, বান্দরবানে। নতুন করে বৃষ্টি বা পাহাড়ি ঢল না হলে আবারও বন্যার সম্ভাবনা নেই এ দু জেলায়। তবে পাহাড় ধসের কারণে বান্দরবানের সাথে অন্যান্য জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্রের ফুলছেড়ি পয়েন্টে পানি বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা, ঘাঘট ও করতোয়া নদীর পানি বেড়ে বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। অব্যাহত পানি বৃদ্ধির কারণে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পাশের গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ৯টি ইউনিয়নের চর এবং নদী তীরবর্তী গ্রাম প্লাবিত হয়েছে। কুড়িগ্রামে ৫টি উপজেলার লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ১৬টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আশফাক আহমেদ, এটিএন বাংলা। এদিকে মৌলভীবাজার জেলার বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, ভোটের আগে দেখা গেলেও ভাতের সময় রাজনৈতিক নেতাদের দেখা মেলে না। আবারও বৃষ্টি শুরু হওয়ায় খুবই শঙ্কায় রয়েছেন জেলার লাখো দুর্গত মানুষ। স্থানীয় প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজকে সঙ্গে নিয়ে মৌলভীবাজার থেকে রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। পানির সাথে পাল্লা দিয়ে শোয়ার ঘরের মাচা উঁচু করেছেন এখানকার মানুষ, তারপরও শেষ রক্ষা হয়নি। হাওরের বড় বড় ঢেউ তছনছ করে দিচ্ছে মাথা গোঁজার ঠাঁইটুকু। এ যেমন জোহরা বেগম, ছেলে নেই, ৩ মেয়েকে একজনের বাড়িতে পাঠিয়েছেন, নিজে ঝুঁকি নিয়ে থাকছেন স্বামীর সাথে। আমরা কি সূর্য বিদ্যা আছে, আমরা কি চেয়ারম্যান মেম্বার, আমরা তালাশ লোন লাগবো না, তারা ফাইলে তার ওই তালাশ লোন অন্য আর কই যাইতা। এমন অনেকেই শেষ চেষ্টা করেও বসত বাড়ি রক্ষা করতে পারেননি। আমার ঘর তো ভেঙে গেছে, আপনারা দেখেই যান। ঘুমাইতাম পারি না রাত্রে, ভয় লাগে। জুড়ি উপজেলার সড়ক থেকে ট্রলারে মিনিট ৪০-এ গেলে দেখা মিলবে বেলাগাঁও গ্রামের। হাওর ঘেঁষা গ্রামটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯,০০০ মানুষ। গত মার্চ এপ্রিলের বন্যায় ফসল তো গেছে, মরেছে মাছও। সেই ধকল কাটিয়ে না উঠতেই আবারও বন্যা। স্থানীয়দের অভিযোগ, ১ মাসেরও বেশি পানিবন্দী থাকলেও কেউ খোঁজ নেয়নি তাদের। বাপ ভাই ডাইকা ভোট নিল মনে করেন, বুঝেননি? এরপরে মনে করেন যে ভোট দিয়ে পাস করার পরে হ্যাঁ আমি কি আমরা মরলাম না বাঁচলাম এটা খবর নাই। মেম্বারের কাছে আমরা 2বার করে গেছি, সাহায্য লাগে। মেম্বারে 30 কেজি করে চাইল দেয়, হজনটা 20 কেজি করে দেয়, আমরা দেয় না। আমরা বলে মেম্বারে ভোট দিছি না। টাকা পয়সা তাহলে দাম উঠে গেল, টাকা পয়সা নাই দিকে নেশা আইছি। স্থানীয় মেম্বার বলছেন, সরকার থেকে পর্যাপ্ত ত্রাণ সহায়তার আশ্বাস এলেও তার প্রতিফলন নেই মাঠ পর্যায়ে। যেগুলা জিতেছে আমাদের, এগুলা দিয়া মনে করেন 8 ভাগের 1 ভাগ মানুষেরও দিতে পারতেছি না। মৌলভীবাজারের অনেক এলাকায় পানি কমতে শুরু করেছে, তবে আবারও বৃষ্টি হওয়ায় শঙ্কার সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, সব ধরনের পরিস্থিতির জন্য তারা প্রস্তুত রয়েছে, আর ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হয়নি বলেও দাবি করা হয়েছে। বিগত 2 সপ্তাহের মধ্যে আমরা 100 টন চাল হাকালুকি হাওর সংলগ্ন যে 2টি ইউনিয়ন রয়েছে সেখানে বরাদ্দ দেওয়া হয়েছে। কোথাও কোনো রকম তসরুপ বা মিসইউজ বা এটাকে কোনো ধরনের অপব্যবহার করার কোনো সুযোগ নেই। মাঝে মাঝে হাওড়াঞ্চলে বন্যা হলেও এর আশপাশে বসত বাড়ি বাড়ছে। হাকালুকি হাওরের উত্তরে মেঘালয় পাহাড় আর পূর্বে ত্রিপুরা পাহাড়। উজানে প্রচুর পাহাড় থাকায় প্রতি বছর আকস্মিক বন্যা হয় হাওরে। এ বন্যা মাঝে মাঝে বাসিন্দাদের জন্য সৌভাগ্য বয়ে আনলেও তা অনেক সময় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, হাকালুকি হাওর, মৌলভীবাজার।
গুলশান হোলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 90 জেএমবির এই শুরা সদস্যকে 10 দিনের রিমান্ড চেয়ে ঢাকার সেমএম আদালতে হাজির করলে মহানগর হাকিম AHM তোয়াহা এই রিমান্ড মঞ্জুর করেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। 90 জেএমবির মজলিসের শুরা সদস্য সোহেল মাহফুজকে রোববার ঢাকার সেমএম আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। গুলশান হোলি আর্টিজান হামলার পরিকল্পনাকারী হিসাবে এই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির সোহেল মাহফুজের 10 দিনের রিমান্ডের আবেদন করেন। এতে বলা হয় 90 জেএমবির এই শুরা সদস্য হোলি আর্টিজান হামলার অস্ত্র বিস্ফোরকের যোগানদাতা। আলোচিত হামলার মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরী, নুরুল ইসলাম মারজান সহ অন্যদের সাথে তিনি হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন। ঘটনার রহস্য উদ্ঘাটনে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু শুনানিতে অংশ নিয়ে বলেন, সোহেল মাহফুজ দুর্ধর্ষ জঙ্গি। হোলি আর্টিজান হামলার সাথে তিনি জড়িত। সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের সাথে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। তবে জঙ্গি সোহেলের পক্ষে এদিন আদালতে কোনো আইনজীবী ছিলেন না। তিনি নিজে আদালতে কোনো বক্তব্য দেননি। শুনানি শেষে আদালত তার 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। সেন্সিটিভ মামলা, এটা সুষ্ঠুভাবে অ্যান্টি টেররিজম তারা ইউনিট তারা তদন্ত করছে, কারণ এখানে জেনতেনভাবে মামলাটা তদন্ত শেষ করে চার্জশিট দিলে হবে না। এখানে সত্যিকারের যারা আসামি তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। একটা নির্ভুল একটা চার্জশিট আদালতে দাখিল করতে হবে। গোয়েন্দা জানায়, হোলি আর্টিজান হামলার আগে 90 জেএমবির শীর্ষ নেতারা যে পরিকল্পনা বৈঠক করেন সেখানে উপস্থিত ছিলেন সোহেল মাহফুজ। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ মামলারও আসামি তিনি। তাকে ধরিয়ে দিতে ভারতের পুলিশ 10 লাখ রুপি ঘোষণা করেছিল। তবে দুর্ধর্ষ এই জঙ্গি ভারতে নসরুল্লাহ নামেই পরিচিত। দীর্ঘদিন সে ভারতে পলাতক এবং ওইখানে সে জেএমবির নেতা হিসেবে ওখানে অবস্থান করছিল। তো ভারত 2014 সালে খাগড়াগড়ের ব্লাস্টের আগে তার লোকেশন বা তার সম্পর্কে তারা ওইভাবে কোনো তথ্য তাদের কাছে ছিল না। সেই কারণেই সেই গ্রেপ্তার এড়াতে তার সুবিধা হয়েছে। পরবর্তীকালে সে পালিয়ে একটা সময় বাংলাদেশে এসেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকা থেকে 90 জেএমবির শীর্ষ পর্যায়ের এই নেতাকে 3 সহযোগী সহ গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুরনো ধারা জেএমবির সাথে থাকা অবস্থায় সর্বভারতের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে বোমার আঘাতে সোহেল মাহফুজের ডান হাতের একটি অংশ উড়ে যায়। মাহমুদুর রহমান, ATN বাংলা, ঢাকা। সেনাবাহিনীতে পদোন্নতিতে যোগ্য ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের বিবেচনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2017-র প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভবিষ্যতে আরও বেশি সম্পৃক্ত হতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর অফিসারদের পদোন্নতির ক্ষেত্রে আধুনিক পদ্ধতি প্রচলন করায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তিনি। রাঙামাটি ও বান্দরবানে নিহত সেনা সদস্যদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে তাদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। সেনা সদরের এবারের নির্বাচনী পর্ষদ লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল ও কর্নেল থেকে ব্রিগেডিয়ার পদমর্যাদার পদোন্নতি তালিকায় থাকা সেনা কর্মকর্তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। খোঁজ খবর নিয়ে নিজেদের নাগরিক হিসেবে প্রমাণিত হলে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার ইতিবাচক বলে জানিয়েছেন সক্রত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ গ্রান্টি। তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখতে মিয়ানমারের একটি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফরে আসবে। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে ফিলিপ গ্রান্টি একথা জানান। পরে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানিয়ে বলেন, দেশে বর্তমানে 2 লাখ রোহিঙ্গার অনুপ্রবেশের কথা বলা হলেও বাস্তবে তা 5 লাখেরও বেশি। বৈঠকে জঙ্গি তৎপরতায় রোহিঙ্গাদের জড়িয়ে পড়ার বাংলাদেশের উদ্বেগের কথা জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রতিনিধিকে জানানো হয়। তারা বলছেন যে রোহিঙ্গা মানে আমাদের বর্তমান মায়ানমারের সরকার তারা আসবেন, এদেরকে শনাক্ত করার চেষ্টা করবেন, শনাক্ত করে তারা যেগুলিকে মনে করবেন যে তারা মায়ানমারের অধিবাসী তাদেরকে নিয়ে যাবেন, এই ধরনের একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন। এই রোহিঙ্গাদের অত্যন্ত ভায়োলেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেটা বলেছি যে আমাদের পৃথিবীতে যে টেরোরিস্টদের মানে যে উদ্ভব হচ্ছে সেই জায়গাটিতেও তারা মানে ঢুকে যেতে পারে। আমাদের আশঙ্কার কথাগুলি আমরা বলেছি, তারা বলছে তারা দ্রুততাই এটা নিষ্পত্তির জন্য ডায়লগ চালিয়ে যাবে।
আইসিটি আইন যতদিন থাকবে ৫৭ ধারায় অপরাধ হলে মামলা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দুপুরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিষয়ক আন্তঃ মন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তবে মামলা হলেও চার্জশিট দেওয়ার আগে তদন্ত যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয় সে ব্যাপারে আস্থা রাখার কথা বলেন মন্ত্রী। ৫৭ ধারায় সাংবাদিকদের বিরুদ্ধেই বেশি মামলা করা হচ্ছে জানিয়ে মন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সাংবাদিক মহল উদ্বেগ জানালে তিনি তদন্তকারী কর্তৃপক্ষকে তা অবহিত করবেন। আগামী আগস্টের মাঝামাঝি ডিজিটাল নিরাপত্তা অ্যাক্টের খসড়া চূড়ান্ত করা হবে বলেও জানান মন্ত্রী। নতুন এই আইনের খসড়ায় ১৯ ধারায় মূলত ৫৭ ধারাই অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে তা এখনো চূড়ান্ত নয় এবং দুই আইনে একই ধারা থাকবে না বলে উল্লেখ করেন আইনমন্ত্রী। যতক্ষণ পর্যন্ত এই ধারাটা আছে ততক্ষণ পর্যন্ত যদি এই ধারায় কোনো অপরাধ হয় তাহলে কিন্তু মামলা হবে, এটা নিয়ে তো আর কেউ কিছু বলা যাবে না। কিন্তু মামলা হওয়াটাই শেষ নয়, মামলা হওয়ার পরে এই ধারায় চার্জশিট দেওয়ার আগে ইনভেস্টিগেশন একটা হয়, সো সেই ইনভেস্টিগেশনটা অত্যন্ত সুষ্ঠু হবে, এটা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, যাতে কোনো মতেই নির্দোষ কোনো সাংবাদিক এটায় সাজা না পায় বা হয়রানি না হয় সেই ব্যাপারে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে এগুলি অগাস্ট মাসের মাঝামাঝি মিটিংয়ে বসে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। মিথ্যাচার করে বিএনপি নির্বাচনে জয়ী হতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। খুলনা জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি কথা বলেন। এ সময় দলীয় নেতাকর্মীদের সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। খুলনা থেকে এস.এম. হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে আওয়ামী লীগ। তারই অংশ হিসেবে খুলনা বিভাগের ওয়ার্ড থেকে জেলা পর্যায়ের নেতাকর্মীদের সমাবেশ অনুষ্ঠিত হলো। এ সময় দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের আর বেশি দিন নেই, তবে বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলনে যারা ব্যর্থ, আগামী নির্বাচনেও তারা ব্যর্থ, এই জন্য যাব কি যাব না, হবে কি হবে না, এই দ্বিধাদ্বন্দ্বের ভিতর দিয়ে মিথ্যাচারের টেপ রেকর্ড এটাই বাজাচ্ছে। আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক, না এসে ওই যে বিনা প্রতিদ্বন্দ্বিতা অপবাদ যাতে না দিতে পারে। এ সময় তিনি আরো বলেন, কমিটি করার সময় ত্যাগী নেতাকর্মীদের প্রাধান্য দিতে হবে। অসুস্থ ও অসচ্ছল আওয়ামী লীগের নেতাকর্মীদের তালিকা করার আহ্বান জানান তিনি। নেতৃবৃন্দকে বলবো, পকেট ভারী করার জন্য খারাপ লোকদেরকে দলে ফেরাবেন না, আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রতিপক্ষ বানাবেন না। আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের প্রতিপক্ষ না হয়, আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে। এ সময় কেন্দ্রীয় ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি না করে বিএনপি নেতাকর্মীদের আদালতের বারান্দায় রেখে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল আরো বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ নিয়ে বাকশাল থেকে আওয়ামী লীগের পুনর্জন্ম হয়। নির্বাচন হতে হবে অবশ্যই একটি নিরপেক্ষ সরকারের অধীনে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায়। আমরা বারবার বলেছি যে আমরা নির্বাচনে যেতে চাই, নির্বাচনে যাব। আমি থাকবো আদালতের বারান্দায় আর হাকিমের ঘরে অথবা জেলে, আর তুমি হেলিকপ্টারে করে সব দিকে এইটা নৌকার জন্য ভোট চেয়ে বেড়াবা, সেই নির্বাচন হবে না। সকলের জন্য সমান সুযোগ দিতে হবে। এবার রূপালী